র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র্যাব মহাপরিচালক কথা বলেন। র্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। জানান, র্যাবে আয়নাঘরের বিষয়ে তদন্ত চলছে। হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করছে বলেও জানান তিনি। আবু সাইদ রিপোর্ট। সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক অভিযানিক কার্যক্রম সম্পর্কে র্যাব ফোর্সেসের অতিরিক্ত মহাপরিচালক মুখোমুখি হন গণমাধ্যম কর্মীদের সাথে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর এই আয়োজিত সাংবাদিক সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে র্যাব সবসময় মাঠে দায়িত্ব পালন করেছে। অবসরপ্রাপ্ত কতিপয় কর্মকর্তা আমরা 6 আগস্ট পুলিশ অফিসার্স মেসে সমবেত হই। কোথাও কোনো পুলিশ কাজে ছিল না। সে অবস্থায় দ্রুত কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই জন্য আমরা সেখানে সলা পরামর্শ করি। গার্মেন্টস, আনসার ও পল্লী বিদ্যুতে বিদ্রোহের ঘটনায় র্যাব নিয়ন্ত্রণের সক্ষমতার পাশাপাশি 350 জন চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। আর এছাড়াও 35 জন নিহত র্যাব সদস্যের পাশে দাঁড়ানোর পাশাপাশি গণ অভ্যুত্থানের সময় যাদের নিষ্ক্রিয় ভূমিকা ছিল তাদের 58 জনের মধ্যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে র্যাবের অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান জানান, ইতোমধ্যে 4 মন্ত্রী ও 17 MP সহ মোট 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই কর্মে ফিরে আসে। তো আমাদের জন্য তখন বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। প্রথমেই ছিল আনসার বিদ্রোহ, এরপরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাট অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাতে থাকে। এছাড়া যে গার্মেন্টস ক্ষেত্রেও বিশেষ করে সাভার, আশুলিয়া, গাজীপুর এই এলাকায় অনেক সমস্যা ছিল, যে সমস্যা এখনো বিরাজমান আছে। এছাড়াও যেসব অস্ত্র লুট হয়েছে তার 70% উদ্ধার করা হয়েছে। 150 জন জেল পলাতক বন্দীকে হন্য হয়ে খুঁজছে র্যাব। পাশাপাশি নারায়ণগঞ্জের 7 মার্ডার হত্যাকাণ্ড নিয়ে সুষ্ঠু তদন্ত, জঙ্গি হামলা নিয়ন্ত্রণ, সাগরনীয় হত্যাকাণ্ড, গণমাধ্যম কর্মীদের সুরক্ষা সহ প্রয়োজনীয় তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যদি সহযোগিতা করতে হয় সেটাও র্যাব করবে বলে জানান র্যাবের এই শীর্ষ কর্মকর্তা। র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টের ঘটনার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন। ডিএমপি কমিশনার বলেন, বিগত দিনগুলোতে হেলমেট বাহিনীর সঙ্গে মিলে পুলিশ হামলা করেছে, সেই যুগের অবসান ঘটেছে। পুলিশ এখন শুধুই জনগণের সেবা করে যাবে আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে। গত জুলাই আগস্টের ধ্বংসযজ্ঞ এবং নানা ধরনের ক্ষতিকর কার্যাবলীর জন্য আমি ঢাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ নতুন করে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজি SFO প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা তাঁর বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না, তবে দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না।
মামলা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে, এমন ধারণা ভুল মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যা মোকাবেলা করা চ্যালেঞ্জিং। তবে ছাত্র জনতার আন্দোলনে পাওয়া বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা সরকারে রয়েছে তারা জোর করে ক্ষমতা নেয়নি, জনগণ তাদের দায়িত্ব দিয়েছে। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ দূর হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারা জোর করে ক্ষমতা দখল করে নেয়। আমরা এদেশের জনগণ, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমরা তাদের দায়িত্ব দিয়েছি যে তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবে। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুই দেশের জনগণের ক্ষোভ প্রকাশের মাধ্যমে আলোচনা নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। শুষ্ক মৌসুমে ঢাকা ও আশপাশের এলাকায় বায়ু দূষণ রোধে করণীয় নিয়ে সচিবালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। শুষ্ক মৌসুমে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বায়ু দূষণ রোধে করণীয় নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৈঠকে বায়ু দূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেটা সর্বোপরি এখন প্রয়োজন মনে হচ্ছে সেটা হচ্ছে আগামী বর্ষার মৌসুম আসা পর্যন্ত একটা টাস্কফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বায়ু দূষণ রোধে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা, রাজধানীতে খোলা ট্রাক প্রবেশ নিষেধাজ্ঞা সহ বেশ কিছু নির্দেশনার কথা জানান। তো আমরা একটা কোঅর্ডিনেটেড প্ল্যানের কথা ভাবছি। বিআরটিএ দেখবে পুরনো বাস। আপনারা যদি একটু আমাদের সাথে বসে একটা ওয়ার্ক প্ল্যান করেন এবং আমরা অ্যাজ এ টিম মাঠে থাকি, তাহলে এই মেসেজটা কনভে করতে হবে যে ঢাকাতে কোনো পয়েন্ট থেকে আনকাভার্ড অবস্থায় ট্রাক নিয়ে ঢোকা যাবে না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে দুই দেশই উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সাথে ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক। আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক। সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। বন্দি চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত দিবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেটাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আর ২০-২৪ এর গণহত্যা স্বচ্ছ বিচার প্রক্রিয়া এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবু জানাচ্ছেন বিস্তারিত।
রাজধানীর নয়াপল্টনে আয়োজিত কর্মী সম্মেলনে পতিত স্বৈরাচার সরকারের বিগত ১৬ বছরের জুলুম নির্যাতন প্রসঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা। এ সময় পতিত স্বৈরাচার সরকার জামায়াত নেতৃবৃন্দের আইন বহির্ভূতভাবে ফাঁসি দিয়েছে বলে জানান দলের সেক্রেটারি জেনারেল। আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম। সরকারকে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়ে শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ, একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি দেবেন, কিন্তু সেই ইলেকশন দিতে অহেতুক বিলম্ব করার মধ্য দিয়ে দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছেন, আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে একজন পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। রাজধানীর গুলশানে জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে এক বৈঠক শেষে ২০২৪-এর গণহত্যার স্বচ্ছ বিচার প্রক্রিয়ার দাবি জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে, তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস যাতে না হয়, এবং ট্রাইব্যুনালে যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটাকে যেন কমপ্লাই করে, সেই বিষয়টি আমরা বলেছি। আমরা এটা বলেছি একটা স্থায়ী ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হওয়ার জন্যে এবং একটি সুস্থ অবাধ নির্বাচন সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসম্ভব শীঘ্র যাতে অনুষ্ঠিত হয়, এ ব্যাপারে আমরা কথা বলেছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার বাংলাদেশ সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবর অনুযায়ী বুধবার সংসদীয় স্থায়ী কমিটিকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারতে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনার বিষয়টি সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়ে এই সম্পর্ক বিবেচনা করে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান, শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি যাতে তিনি ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। পররাষ্ট্র সচিব আরও জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকার অন্তর্বর্তী সরকার। চলতি মাসের শেষ ভাগে ঘন কুয়াশা, শীত ও শৈত্যপ্রবাহ নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। এছাড়াও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্ব বাড়ছে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেছেন, সারা দেশে 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস বলেও জানান আবহাওয়াবিদ। বিস্তারিত আবু সাইদপুর আরেকটি রিপোর্টে। গাছের ঝরা পাতা, শিশির ভেজা ঘাস কিংবা ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, সব মিলিয়ে শীতের পরশ একটু একটু করে লাগতে থাকে গায়ে। আর একসময় তা রূপ নেয় কনকনে ঠান্ডায়। কুয়াশার ফাঁক গলে আড়মোড়া কাটিয়ে পূর্ব আকাশে সূর্যের উঁকি, কিংবা সবুজ ঘাসের বুকে চিকচিক শিশির ফোঁটা জানান দেয়, এই তো শীত এসেছে। শহরের দালানকোটায় শীতের উষ্ণতা একটু দেরিতে এলেও গ্রামীণ জনপদে আগেভাগেই পাওয়া যায় এর সরব উপস্থিতি। আর তাই চলতি মাসের শেষ ভাগে ঘন কুয়াশা, শীত ও শৈত্যপ্রবাহ নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তুলে ধরেন শীতের কারণ। এটা একটু ওয়েব, তো এটা কম বেশি হয়। এটা এখন ওয়েবটা হয়তো অনেক সময় 15, 16, 17 পাই, এটা এবারে হয়তো 14, 15, 16 পেয়েছি। আর এই শীতটা কন্টিনিউ করবে আশা রাখি আরও 3-4 দিন, এবং এরপর আর একটু কমবে। আর এছাড়াও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্ব বাড়ছে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, সারা দেশে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস বলেও জানান তিনি। তবে কবে কমবে শীত সেই ব্যাখ্যাও দেন এই আবহাওয়াবিদ।
19, 20, 21, 22 ওখান থেকে টেম্পারেচার কিছুটা আস্তে আস্তে রাইজ করবে। রাইজ করলে মাসের শেষের দিকে আবার টেম্পারেচার ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন শৈত্যপ্রবাহ আবার একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই শৈত্যপ্রবাহটা এখন যে টেম্পারেচার নামবে তার চেয়ে একটু বেশি নামার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনের মধ্যে মেঘাচ্ছন্ন কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিবে বলে জানান এই আবহাওয়াবিদ। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। প্রায় 155 কোটি 50 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও তার ছেলে, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 6 মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক পৃথক মামলাগুলো দায়ের করা হয়েছে। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে 61 কোটি 56 লাখ টাকা ও তার ছেলে রাহাত মালিকের বিরুদ্ধে 11 কোটি 84 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা 2 মামলায় 72 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন গিয়াসউদ্দিন আল মামুন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এ মামলায় 2008 সালে 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি AKM আসাদুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চে 2012 সালে 30 জুলাই খালাস পান মামুন। পরে এ মামলায় আপিল বিভাগে যায় দুদক। সরবরাহ জটিলতার মধ্যেই ভোজ্য তেলের দাম বাড়ানো হলেও সংকট এখনো কাটেনি। হঠাৎ করেই বাজার থেকে উধাও হওয়ায় গেল সোমবার সব ধরনের ভোজ্য তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ায় সরকার। এরপরে সরবরাহকারী কোম্পানিগুলো গোডাউনের দরজা খুললেও চাহিদা অনুযায়ী তা পর্যাপ্ত নয়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্ববাজারে দাম বাড়তির কারণে দেশে বাড়ানো হয়েছে তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন SM তানবীর। গেল কয়েক সপ্তাহ ধরেই বাজারে সয়াবিন তেল সরবরাহ কম থাকার অভিযোগ করে আসছেন খুচরা বিক্রেতারা। দাম বাড়াতে ভোক্তাদের জিম্মি করে কৃত্রিম সংকটের অভিযোগ করেন অনেকে। এরই মধ্যে সোমবার দেশে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করে সরকার। সয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী, যেটা ছিল আগে 1 টন ছিল $920-940, সেটা অনেক ক্ষেত্রে এখন $1200 হয়ে গেছে। তো মার্কেট ঊর্ধ্বমুখী, সেই জন্য প্রাইসটাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হয়। বোতলজাত সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়িয়ে 175 টাকা এবং খোলা সয়াবিন তেল 157 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঊর্ধ্বমুখী বাজারে নতুন করে তেলের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তেলের দাম বাড়ছে শুনতেছি, স্বল্প আয়ের মানুষ আমাদের উপরে একটা জুলুম হয়ে গেছে। এটা তেল প্রতি বাড়ছে 8 টাকা করে, কিন্তু আবার তেল সংকট বাজারে এগুলো ঠিক মতো আমরা কেনাকাটা করতে পারতেছি না। এইভাবে দাম মানুষের আসলে কেনাকাটা হাতের বাইরে চলে গেছে। আমরা এই ভোগান্তির মধ্যে থাকি। এই ভোগান্তি কবে লাঘব দূর হবে এটা আমরা বলতে পারবো না। দাম বাড়ানো হলেও এখনো সরবরাহ স্বাভাবিক হয়নি তেলের। আগের মতোই ঘাটতি রয়েছে বাজারে। 1 কার্টন করে দোকান প্রতি দিচ্ছে, দেওয়ার পরে অনেকখানে দিতেছে না। তো জিজ্ঞেস করলাম আমরা কোম্পানি কেন দিতেছে না, আমরা বলছি 20 টাকা বাড়াইতো, বাড়াইছে 8 টাকা। 8 টাকার দাম তো হইব না, এটা তেল দিতেছে না কোম্পানি। তেল খালি তো তেলের কথা কইলে হইব কি, আসলে আমাদের গরিবের কষ্টটা গরিবের থাকিয়ে যাইব, এটা বলি লাভ নাই। যে তেলের রেট 8 টাকা বাড়াইছে, এখন আবার ক্রাইসিস দেখা দিয়ে গেছে। এর আগে গত এপ্রিলে দাম বাড়ানো হয়েছিল ভোজ্য তেলের, তবে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় আরও দাম বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। SM তানবীর, মাই টিভি, ঢাকা। শ্রমিক অসন্তোষে আবার অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। সরকার ঘোষিত বার্ষিক 9% ইনক্রিমেন্ট প্রত্যাহার সহ নতুন দাবি দাওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন করেছেন আশুলিয়ার কয়েকটি কারখানা শ্রমিকরা।
এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে 6টি কারখানা এবং আরও 6টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া। শ্রমিকরা বলছেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই বাৎসরিক বেতন 15% বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নিম্নতম মজুরি 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন তারা। গাজীপুরে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে 2 গ্রুপের মাঝে উত্তেজনার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের রূপ নেয়। এ ঘটনায় সাতপন্থীদের 4 জন আহত হয়েছেন বলে জানা গেছে। দুপুরে টঙ্গী ইজতেমা মাঠের বাইরে স্টেশন রোড এলাকায় এই সংঘর্ষ ঘটে। নিজামুদ্দিন মার্কাজ সাতপন্থী অনুসারীরা জানায়, 20 ডিসেম্বর জোর তাবলিগের বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে আসেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন। এদিকে টঙ্গীতে হামলার প্রতিবাদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সের সামনে চৌরাস্তা জয়দেবপুর সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।